অনেকদিন পর দেখা হলো। মাউসিয়াত মুচকি হেসে বলে, শুনলাম তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো? একদম ফিট। আচ্ছা, ইভানকে দেখছি না যে। ভাই অসুস্থ, তাই আজ আসেনি। মাউসিয়াত চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে ইভানের? জ্বর ছিল, তবে আজ একটু কমেছে। আরাপও অসুস্থ, ওরও জ্বর। আহনাফ হয়তো কাল থেকে আসবে। ও। মাউসিয়াত অন্যমনস্ক হয়ে ইমনকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ইমন বলে, চলো, এখন তো ব্রেক আছে, একটু বসি কোথাও। না, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। মাউসিয়াত চলে গেল আর ইমন মলিন মুখে তার যাওয়া দেখছে। বাসায় এসে ইমন ইভানকে উদ্দেশ্য করে বলে, ভাই, আমি যখন অসুস্থ ছিলাম মাওসিয়াত আমার কথা জিজ্ঞেস করেছিল। ইভান সেই মুহূর্তে খাচ্ছিল। সে খাওয়া বাদ দিয়ে ইমনের দিকে ভ্রু কুচকে তাকায়। ইমন বলে, এভাবে দেখিস না, তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দে। ইভান কিছুক্ষণ চুপ করে রইল। ইমন তাড়া দিয়ে বলল, এত ভেবে উত্তর দিচ্ছিস কেন? ইভান বলল, আগে এটা বল, তোর মানসিয়াতের ব্যাপারে এত আগ্রহ কেন? তুই প্রসঙ্গ পাল্টাচ্ছিস কেন? আগে আমার প্রশ্নের উত্তর দে। হ্যাঁ, করেছিল। ইমন কথাটা শুনে একগাল হেসে বলে, আচ্ছা, আমি গোসল সেরে আসছি, আমার জন্য খাবার তুলে রাখিস। ইভান ইমনকে উদ্দেশ্য করে বলে, মাসিয়াতের ব্যাপারে এত গাটাগাটি করিস না, ও তোর জন্য ভালো হবে না। ইমন ইভানের দিকে ভ্রু কুচকে তাকায়। ইভান ইমনের দিকে তাকিয়ে বলে, দেখ, মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। ও স্বার্থ দেখে বন্ধুত্ব করে, আর প্রচণ্ড অহংকার ও জিদ নিয়ে চলাফেরা করে। তুই ওকে নিয়ে ভেবে সময় নষ্ট করিস না। এবার তুর্য বলে, আমি তো ইমনকে বলেছি মেয়েটাকে আমার মোটেও ভালো লাগে না, কারোর সাথে কথা বলে না। ইভানের সাথে ভাব জমিয়েছে, ও ভালো ছাত্র তাই। তাহমিদ বলে, তাহলে ইমনের সাথে বন্ধুত্ব করেছো কেন? হয়তো ইভানের সাথে ভাব জমানোর জন্য। ইমন কথাগুলো শুনে দমে গেল। সে তাড়াতাড়ি কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। বিকেলে গেটে শব্দ হয়। দরজার কাছে গিয়ে ইমন অবাক হলো। মাউসিয়াত হাত নাড়িয়ে বলে, বাসায় ঢুকতে দেবে না? ইমন গেট খুলে মাউসিয়াতকে ভেতরে আনে। ঘরে ঢুকে মাউসিয়াত পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। মনে মনে বলল, এইটুকু ঘরে 6 জন? বাম পাশের খাটে আরাফ ঘুমোচ্ছে, আর তার পাশেই শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে তুর্য। ডান পাশের খাটে অরুণিকা ঘুমোচ্ছে, আর মেঝেতে বেড বিছিয়ে ঘুমোচ্ছে ইভান। তাহমিদ বসে বসে পড়ছে। তার অনেক দিনের পড়া জমে আছে। এতদিন অসুস্থ থাকায় একটুও পড়া হয়নি, তাই আপাতত দোকান না খুলে সে পড়াতে মনোযোগ দিয়েছে। আর আহনাফ সে মুহূর্তে বাসায় ছিল না, সে দোকানে গেছে। মাউসিয়াতকে দেখে তুর্য বিছানা ছেড়ে উঠে বসে। এরপর ইমনের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। মাউসিয়াত আশেপাশে তাকিয়ে তাহমিদকে পড়তে দেখে বলে, এই বেলায় কেউ পড়ে? তাহমিদ মেয়েলি কণ্ঠ শুনে বইয়ের পাতা থেকে চোখ তুলে মাউসিয়াতকে দেখে চমকে ওঠে। অবাক কণ্ঠে বলে, তুমি এখানে? মাউসিয়াত তার কাঁধের ব্যাগ থেকে একটা থলে বের করে বলে। তোমাদের দেখতে এলাম। এরপর সে ইমনের হাতে থলেটা ধরিয়ে দিয়ে তাহমিদের দিকে এগিয়ে এসে বইটা দেখে বলে, বাহ, সবাই তো পড়ে ফেলছো, তবে তোমার আগে আরো অনেকেই আছে। তাহমিদ দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেকদিন অসুস্থ ছিলাম, তখন একটু পড়াশোনা হয়নি, তাই এখন একটু পড়তে বসলাম, সামনে তো বার্ষিক পরীক্ষা। মাউসিয়াত পাশ ফিরে অরুণিকাকে দেখে ভ্রু কুচকে বলে। এটা আবার কে? কাছে গিয়ে অরুণিকার মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে বলে। এই পিচ্চিটা কে? তুর্য বলল, আমার টুইঙ্কেল। টুইঙ্কেল? আমাদের বোন? তুর্যের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। ইমন বলল, হ্যাঁ, আমাদের বোন। মাউসিয়াত ভ্রু কুচকে বলল, আমি তো কথার কথা বলেছি, কিন্তু তোমাদের বোন কিভাবে হলো? তুমি আর ইভানই তো আপন ভাই, বাকিরা তো তোমাদের বন্ধু। তাহলে এ মেয়ে কার বোন? তোমাদের নাকি? তাহমিদ বলল। আমার বোন, আমার আপন বোন। হঠাৎ আরাফ নড়ে চড়ে তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলল, ভকভক করছিস কেন? চুপ কর, মাথা ব্যথা করছে। তুর্য বলল,
মাউসিয়াত এসেছে। আরব তুর্যের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে বসে। মাউসিয়া তরুণিকার পাশে বসে আরাফের দিকে তাকিয়ে বলে। কেমন লাগছে এখন? আরব বলল। মোটামুটি। আচ্ছা, ইভান নিচে ঘুমাচ্ছে কেন? ওর ঠান্ডা লাগবে না? তাহমিদ বলল। নিচে বেড আছে। তা তো দেখছি। আচ্ছা, তোমরা রাতে কোথায় ঘুমাও? এখানেই। তুমি তোমার বোনের সাথে থাকো, তাই না? আরব ভ্রু কুচকে মাউসিয়াতের দিকে তাকায়। তুর্য আরাফের কানের কাছে ফিসফিস করে বলে। তাহমিদ ওকে বলেছে টুইঙ্কেল ওর আপন বোন। আরব বিড়বিড় করে বলল। এই মেয়ে এখানে কেন এসেছে? ও তো জানে আমরা আপন ভাই না, আর এলাকার সবাই জানে আমরা ভাই ভাই। এখন সত্যটা জানাজানি হয়ে গেলে? ধুর, ও কি মাইক নিয়ে বলবে নাকি আমরা আপন ভাই না? ও এসেছে, আবার চলেও যাবে। রাস্তায় কেউ যদি ওকে দেখে জিজ্ঞেস করে? চিন্তা করিস না, ওকে আমি নিজেই গাড়িতে তুলে দেবো। এই মহল্লা থেকে বের না হওয়া অবধি ও আমার নজরে থাকবে। দেখছিস না, এখন এসে জিজ্ঞেস করছে টুইঙ্কেল কার্বন। এই মেয়ের এত কিছু জেনে কি হবে? আল্লাহই জানে, আমাদের উপর পিএইচডি করে ফেলবে মনে হয়। মাউসিয়াত ইভানের ঘুম ভাঙার অপেক্ষায় ছিল। ইভান উঠতেই সে ইভানের পাশে বসে বলে। ইমন বলল তুমি অসুস্থ, তাই আমি তোমার জন্য ফলমূল নিয়ে এসেছি। এবার তুর্য বলে। শুধু কি ইভান অসুস্থ? আরও বোধ অসুস্থ। এখন ফলগুলো কি শুধু ইভানই খাবে? আর না, তোমরাও খাবে, আমি তো এমনিতেই বললাম। অরুণিকা অনেকের কণ্ঠ শুনে ঘুম থেকে উঠে বসে। মাউসিয়াত তার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলে। হাই, কেমন আছো বাবু? অরুণিকা মাউসিয়াতের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিছানা ছেড়ে নেমে আরাফের কাছে ছুটে গেল। এটা অরুণিকার প্রতিদিনকার অভ্যেস। সে ঘুম ভাঙলেই আরাফের কোলে উঠে বসে থাকবে, আর তার কোলেই বাকি ঘুম কাটিয়ে সে নেমে পড়বে। এই কাজটা তার বাবার ছিল, এখন সেই কাজটাই আরাফের উপর এসেছে। মাউসিয়াত আরাফকে উদ্দেশ্য করে বলে। মনে হয় তাহমিদের চেয়েও তোমার প্রতি একটু বেশি দুর্বল। ইমন বললে। আরে তাহমিদ সকালে ওকে বকেছিল, তাই তাহমিদের সাথে রাগ করেছে। ও আচ্ছা, তাই বলো। মাউসিয়াত অরুণিকার কাছে এসে বলে। হাই বাবু, কথা বলবে না? অরুণিকা মাথা নেড়ে না বলল। আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাউসিয়াতকে উদ্দেশ্য করে বলল। ও ঘুম থেকে উঠলে কারোর সাথে কথা বলবে না। ও আচ্ছা, তোমার নাম? তাহমিদ তুর্যকে ইশারায় বলল মাউসিয়াতকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। তুর্য কথার ফাঁকে বলে। আমি এখন বের হচ্ছি। মাউসিয়াত, চলো তোমাকে গাড়িতে উঠিয়ে দেই। মাউসিয়াত বসা থেকে উঠে ইভানের দিকে তাকিয়ে বলল। তুমি ক্লাসে কখন আসবে? ইভান বলল। যখন সুস্থ হব। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ক্লাসে আসো। কথাটা বলে মাউসিয়াত মুচকি হেসে বিদায় নিল। ইভানও সৌজন্যমূলক হাসি ফেরত দিল, আর ইমন তাদের দুজনের দিকে চেয়ে বলল। রাতে খাবারের সময় সবাই গোল হয়ে বসে খাচ্ছিল। তখন ইমন ইভানকে উদ্দেশ্য করে বলল। একটা বিষয় বুঝলাম না, আমি যখন অসুস্থ ছিলাম তুই মাউসিয়াতকে বলেছিস। একটা বিষয় বুঝলাম না, আমি যখন অসুস্থ ছিলাম তুই মাউসিয়াতকে বলেছিস, তবুও ও আমাকে একবার দেখতে এলো না, অথচ তোকে দেখতে এলো কেন ভাই? তোর সাথে তো ওর তেমন বন্ধুত্বও নেই। ইভান ইমনের দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল। জানি না আমি কিভাবে বুঝবো, আমার ওকে মোটো পছন্দ না। তোর তো কোনো মেয়েই পছন্দ না, মনে আছে মা কি বলতো? মা বলতো তুই নাকি বউ মেরে আসামি হবি। ইভান দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমি রাগী স্বভাবের, তাই ভদ্র। ভাই আমি চাই না মাউসিয়াত তোকে বেশি গুরুত্ব দিক, তুই ওর থেকে একটু দূরে থাকিস। আহনাফ খাওয়া বাদ দিয়ে বলল। তোর মনে ভালোবাসার ফুল ফুটেছে নাকি? ইমন, তুই কিন্তু আমাদের ছোট। তো তাও 1 বছরের, কিন্তু এখন তোরা সবাই আমার ক্লাসে পড়ছিস। তাহমিদ বলল। ওটা পরিস্থিতির জন্য হয়েছে, আর 1 মাস পর আমাদের এইচএসসি পরীক্ষাটা ছিল, কিন্তু তখন ওই দেশ ছাড়তে হয়েছে, নয়তো এতদিনে আমরা কলেজের সিনিয়র হতাম। ইমন বলল। থাক, বয়স অনুসারে আমরা ঠিকই আছি। তাহমিদ আবারও জিজ্ঞেস করলো। আচ্ছা, তোদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কি করবি এরপর? আরাব বলল। মেডিকেলের জন্য পড়াশোনা করব।
আহনাফ বলল, আমার তো টাকা প্রয়োজন, ভাবছি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে টেকনোলজিক্যাল কাজগুলো শিখব। এটা আমায় কাজে দেবে, অভিজ্ঞতাও হবে। ইমন বলল, আর আমার ফুটবল খেলার স্বপ্ন কি পূরণ হবে না? আহনাফ বলল, আগে স্কুলের ফুটবল ম্যাচে অংশগ্রহণ কর, যদি জিততে পারিস সব সেট হয়ে যাবে। তুর্য বলল, ও হ্যাঁ, আমাদের তো আগামী সপ্তাহ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। আমি তো ভাবছি গানে দেব। ইভান জিজ্ঞেস করলো, তা মেঘ, তুই কি দিবি? খাবার তৈরি করার প্রতিযোগিতা থাকলে অবশ্যই দিতাম, কিন্তু এখন পড়াশোনা করতে হবে। পরীক্ষা ভালো না হলে আরেক ঝামেলা। আর্থিক সহযোগিতার জন্য একটা আবেদনপত্র লিখব, তাই আমাকে ভালো একটা নম্বর তুলতে হবে। আরাফ অরুণিকার দিকে তাকিয়ে বলল। আগামী বছর ওরুকে স্কুলে দেব। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের মতো স্কুলে যাব? হ্যাঁ। আমার ব্যাগ লাগবে, ড্রেসও লাগবে, কার্টুন বক্স লাগবে। ইভান বলল, হয়েছে, তার সব লাগবে, শুধু পড়াশোনা করতে দিলে তার যত অসুস্থতা। অরুণিকা মলিন মুখে ইভানের দিকে তাকালো। আরাফ তার মাথায় হাত বুলিয়ে বলল, এখন পড়তে হবে না, খেয়ে নাও। অরুণিকা আরাফের কানের কাছে এসে বলল, আরাফ, তুমি ওই পচা ছেলের সাথে কথা বলবে না, কেমন? আচ্ছা, বলবো না। ইভান ভ্রু কুঁচকে বলল। কি বললো ও? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, তোমাকে বলবো না, এটা আমার আর আরাফের সিক্রেট। ইমনকে দেখে মাওসিয়াত তার সামনে ভ্রু কুঁচকে দাঁড়ায়। মাওসিয়াত বুকে হাত গুজে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি খেলায় নাম দিয়েছো। ইমন হেসে বলল, বিশ্বাস না হওয়ার কি আছে? আমার মনে হয় না তুমি ফুটবল খেলতে পারো। মনে না হওয়ার কারণ কি? তোমাকে দেখে মনে হয় না। আহনাফ ইমনের কাঁধে হাত রেখে মাওসিয়াতকে উদ্দেশ্য করে বলল, মানুষের দক্ষতা তার চেহারার মধ্যে থাকে না, এই দক্ষতা বোঝার জন্য উদার মন দরকার। আর তোমার মন মানসিকতা একটু খালি, তাই তোমার হয়তো মনে হয় না। মাওসিয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে রইল। ইমন আহনাফের কথা কাটিয়ে দেওয়ার জন্য বলল, আরে আহনাফ, সবসময় মজা করিস কেন? আহনাফ বাঁকা চোখে মাওসিয়াতের দিকে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ইমন ভালো করেই চিনে। আমি সবসময় সিরিয়াস কথা বলি, মজা করার মতো মন মানসিকতা আমার নেই। কথাটা বলে আহনাফ চলে গেল। ইমন আহনাফের পিছু পিছু এসে বলে, তুই মাউসিয়াতকে এভাবে অপমান করেছিস কেন? আহনাফ ইমনের সামনে হাত নাড়িয়ে বলে, তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ওকে আমি অপমান করেছি? বোকা ছেলে, ও তোকে অপমান করছিল। আমি শুধু ওকে ওর মানসিকতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ইমন চুপ করে রইল। আহনাফ বলল, মনে হচ্ছে তুই মাউসিয়াতের ব্যাপারে খুবই সেন্সিটিভ। প্লিজ ইমন, আমি চাই না তুই মানসিকভাবে কষ্টে থাক। ও তোকে নিয়ে ওভাবে চিন্তা করছে না, করবেও না। কেন করবে না? বয়স কত হয়েছে তোর? খুব শীঘ্রই 16 শেষ হবে। 16 বছর খুবই কম ইমন। আর কি বা আছে আমাদের? না আছে পরিচয়, না আছে নাম। এমন অবস্থায় আছি যেখানে নিজের বংশ পরিচয় দিলেই বিপদ। সেখানে তুই প্রেম করবি, তা আবার মাউসিয়াতের সাথে? ও এই দেশের, আর আমরা ভিন দেশি। ওর পরিবার এটা মেনে নেবে না। তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এত ঝামেলা নিতে পারবি? ভালোবাসা সব সম্ভব। তুই যেই অনুভূতিটাকে ভালোবাসা ভাবছিস সেটা আসলে ভালোবাসা না। যদি সত্যি ভালোবাসা হয়, আমার তো মাউসিয়াতকে অনেক ভালো লাগে। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আশা করি বাইরের কারোর জন্যই আমাদের 6 জনের মধ্যে কোনো ঝামেলা হবে না। কথাটা বলে আহনাফ চলে গেল। ইমন পেছন ফিরে মাওসিয়াতের দিকে তাকালো। মাওসিয়াত তার বান্ধবীর সাথে গল্প করছে। ইমন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। 1 মিনিট 2 মিনিট এভাবে অনেকটা সময় পার হয়ে গেল। মাওসিয়াতও তার কথা শেষ করে ক্লাসে ঢুকে গেল, কিন্তু তার চোখ একবারও ইমনের দিকে গেল না। তাহলে কি আনমনেও মাওসিয়াতের দৃষ্টি ইমনের খোঁজার চেষ্টা করেনি? তাহলে এই বন্ধুত্ব কি মাওসিয়াতের কাছে মূল্যহীন? ক্লাসরুমের সামনেই খালি বারান্দায় ইমন দাঁড়িয়ে আছে। আজ তার বাবাকে খুব মনে পড়ছে। বাবার মা ইভানের চেয়ে তাকে একটু বেশি ভালোবাসতো, কারণ সে বয়সে ছোট্ট ছিল। সে কখনো কোনো অপূর্ণতা ছিল না, কিন্তু আজ সে যা চাইছে তা সহজে পাচ্ছে না। এই না পাওয়ার যন্ত্রণা তাকে মনে করিয়ে দিচ্ছে সেই কালো রাত্রির কথা। যদি সেদিন সেও বাবা মায়ের সাথে
অনেক দূরে হারিয়ে যেত, হয়তো তখন তাকে এতটা আক্ষেপ করতে হতো না। ইভানের কণ্ঠে ইমনের ঘোর কাটে। ইভানের পেছনে তাহমিদ, তুর্য, আরাফ আর আহনাব দাঁড়িয়ে আছে। ইভান ইমনের দু কাঁধে তার দু হাত রেখে বলে, আমি জানি তোর এই সুযোগটা দরকার ছিল, তুই তো খেলতে চাস। এখন তো তোর স্বপ্ন পূরণের ছোট একটা পথ খুলে গেছে। তাহমিদ বলে, যারা মনে করে তোর মধ্যে কোনো ট্যালেন্ট নেই তাদের দেখিয়ে দিতে হবে ইমনকে। তুর্য ইমনের কাঁধে হাত রেখে বলে, শুধু পড়াশোনা করলে সম্মানিত হওয়া যায় না। যারা সারাদিন বই নিয়ে বসে থাকে তারাই ক্লাসে প্রথম হয়, আর যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য সংগ্রাম করতে থাকে তারা জীবনে প্রথম হয়। আরাব বলল। ইমন এখন প্র্যাকটিসে যা। আনাব ইশারায় ইমনকে শুভেচ্ছা দিল। ইমনও মুচকি হেসে চলে গেল। এরপর এক সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ পর একাদশ শ্রেণীর দুটি গ্রুপের মধ্যে ফুটবল খেলা হলো। সেই খেলায় ইমনদের দল জয়ী হলো। এভাবে দুদিনের ব্যবধানে 4টে ম্যাচ হলো। 4টি ম্যাচে দু দল বাছাই করা হলো। এই দুটি দলের মধ্যে এবার শেষ ম্যাচ হবে। যে দল জিতবে তাদের জন্য একটা সুযোগ থাকবে। তারা যদি ভালো খেলা প্রদর্শন করতে পারে তাহলে তাদের অন্য স্কুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে যাওয়া হবে। শেষ ম্যাচের দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিকে বাছাই পর্বে তুর্যের নাম এসেছে। এখন স্কুলের 5 জন বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে গানের প্রতিযোগিতা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন অরুণিকা আর শতাব্দীও আরবদের স্কুলে গেল। অরুণিকা আজ সাদা ফ্রক পরে অনুষ্ঠান দেখতে এসেছে। শতাব্দী নিজে হাতে অরুণিকাকে সাজিয়ে দিয়েছে। তাহমিদ অরুণিকার সাজ দেখে শতাব্দীকে বলে, একদম পুতুল বানিয়ে দিয়েছো। ও তো পুতুলি। আরাফ অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। অরুণিকা ফ্রক ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলল, আমাকে কি পুতুলের মতো লাগছে? হ্যাঁ, একদম পুতুল লাগছে। অরুণিকা মুখে হাত দিয়ে হাসে। আহনাব দূর থেকে সেই হাসি দেখে মুচকি হেসে ইভানকে বলে, আমাদের ওরু বড় হয়ে যাচ্ছে, দেখ। ইভান অরুণিকার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সামনে ওর 6 বছর পূর্ণ হবে। কিভাবে দিয়ে 2টা বছর কেটে গেছে। এবার তুর্য তার গিটার নিয়ে মঞ্চে ওঠে। অরুণিকা হাততালি দিয়ে বলে, দেখো রকস্টার। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে কণ্ঠে ঘাম ধরল। তুর্য গান গেয়ে মঞ্চ থেকে নেমে অরুণিকার গাল টেনে দিয়ে বলে, এই টুইঙ্কেল, তোমাকে তো আজ পরীর মতো লাগছে। অরুণিকা তুর্যের গিটার ধরে বলে, আমাকে এটা দেবে? তুর্য গিটারটা সরিয়ে বলে, না, এটা ছোটরা ধরে না। শতাব্দী হেসে বলল, বাহ গায়ক সাহেব, একটু আগে তুমি তোমার টুইঙ্কেলের দিকে তাকিয়ে গান করছিলে, আর এখন গিটারই ধরতে দিচ্ছ না। এ আবার কেমন ভালোবাসা? তুর্য ভ্রু নাচিয়ে বলল, তুমি আমার ভালোবাসা বুঝবে না। আমার ভালোবাসা সবার চেয়ে ভিন্ন। এই ভালোবাসা দেখা যায় না। কথাটা বলতে বলতেই তুর্য হেসে দেয়। শতাব্দী বলে, হাসছো কেন? তুর্য ইশারায় আরাফ আর আহনাফকে দেখিয়ে দিয়ে বলে, পাশের দুটো রেগে যাচ্ছে বোধহয়। আরাফ ইশারায় অরুণিকাকে দেখিয়ে দিল। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে দেখলো সে মনোযোগ দিয়ে তার কথা শুনছে। তুর্য অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, আমার পিচ্ছি টুইঙ্কেলকে আমি কত ভালোবাসি। একদম ইমন, ইভান, আরাফ, আহনাফ, তাহমিদকে যেমন ভালোবাসে ঠিক তেমনি, কিন্তু আমার গিটারের চেয়ে বেশি না। সরি টুইঙ্কেল। অরুণিকা গিটারের দিকে তাকিয়ে বলল, আমি টুনঝুনকে বেশি ভালোবাসি, সতু আপুকেও ভালোবাসি। আমাদের ভালোবাসা না? হ্যাঁ, সবাইকে ভালোবাসি। তোমরা সবাই ভালো, কিন্তু ওই ছেলেটা পচা। অরুণিকা ইভানকে দেখিয়ে দিয়ে কথাটা বলে। ইভান ভ্রু কুচকে বলল, হ্যাঁ, আমি পড়তে বসাই তাই পচা হয়ে গেলাম। এখন বাকিরাও পড়াক, তারপর কার সবাইকে কতটা ভালোবাসে দেখবো। এরপর পুরস্কার বিতরণী পর্বে তুর্য গানের জন্য প্রথম পুরস্কার পেল। ক্রেস্ট নিয়ে মঞ্চ থেকে নামার সময় তাদের শ্রেণী শিক্ষক তাকে একপাশে ডেকে নিয়ে গেল। তিনি তুর্যকে উদ্দেশ্য করে বলল, তোমার কণ্ঠে অসম্ভব মায়া,
তোমার জন্য একটা ভালো খবর আছে।